হ্যালো সবাইকে। আজকে আমি তোমাদের ক্লাস 10 এর যে পরমাণু নিউক্লিয়াস অর্থাৎ অ্যাটমিক নিউক্লিয়াস যেটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব এবং তার সাথেই যে আমাদের মেন টপিক সেটা হচ্ছে তেজস্ক্রিয়তা। তো তেজস্ক্রিয়তা জিনিসটা কি সেইটা বলার আগে আমাদেরকে কতগুলো জিনিস জানতে হবে। আমরা সবাই কি জানি যে অ্যাটম সম্পর্কে সবাই আমাদের একটু আধটু ধারণা আছে, তাই তো? তাহলে অ্যাটম বলতে গেলে পরমাণু। পরমাণু কি? পরমাণু হচ্ছে গিয়ে আমাদের যে কোনো এলিমেন্ট অর্থাৎ যে কোনো পদার্থ কি দিয়ে তৈরি হয়? আমাদের পরমাণু দিয়ে তৈরি হয়। তো এই যে পরমাণুর মধ্যে অ্যাটমটা কী হচ্ছে তার গঠনগত একক আমরা বলতে পারি। যেমন আমরা জীববিদ্যায় বলি কি যে কোষ হচ্ছে আমাদের গঠনগত একক, সেম আমরা বলতে পারি যে অ্যাটমটা হচ্ছে কি যে কোনো পদার্থের গঠনগত একক, তাই তো? তাহলে অ্যাটমকে কী করা যায় না, অ্যাটমকে ভাঙলে পরে আমরা ওটাকে আর ভাঙতে পারছিলাম না প্রথমে। তারপরেই যখন দেখা গেছে বিজ্ঞানীরা আবিষ্কার করেছে যে অ্যাটমকে ভেঙে আমরা কী কী পেয়েছি, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পেয়েছি, তাই তো? তো এই যে অ্যাটমগুলো রয়েছে, তো এই অ্যাটমগুলোর মধ্যে কিছু কিছু অ্যাটম আছে কি স্টেবল হয়, আর কিছু কিছু অ্যাটম আছে সেগুলো কী হয়, আনস্টেবল হয়, তাই তো? আনস্টেবল। তাহলে এই যে স্টেবল অ্যাটম এবং আনস্টেবল অ্যাটমের মধ্যে পার্থক্য কী? দেখো, স্টেবল অ্যাটম বলতে গেলে যাদের মানে যে ধরে নাও একটা পরমাণু আছে, পরমাণুর মধ্যে কী আছে, ইলেকট্রন, বাইরে ইলেকট্রন আছে আর এই জায়গাটি কী আছে, প্রোটন আর নিউট্রন আছে, তাই তো? তো এই যে ইলেকট্রন এবং প্রোটনের যে আকর্ষণ বল, তাদের মধ্যে কি একটা নিউক্লিয় আকর্ষণ বল আছে, তাই তো? অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স যেটাকে আমরা বলি। তাহলে এদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে, আর এখানে কি রয়েছে, প্রোটন আর নিউট্রনের মধ্যে সেই একটা আকর্ষণ বল কাজ করে, তাই তো? সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স যেটা আমরা বলি। তো এই যে আকর্ষণ বলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রন আছে, ইলেকট্রন বাইরে অনবরত ঘুরে বেড়াচ্ছে, আর প্রোটন আর নিউট্রন কেন্দ্রে রয়েছে, তাই তো? তাহলে যদি প্রোটন এবং নিউট্রন এদের যদি ভাগফলটা কী হয়, এক হয়, তাহলে সেইগুলোকে আমরা বলি যে স্টেবল এলিমেন্ট, ঠিক আছে? আর যদি স্টেবল এলিমেন্ট যদি এক না হয়, অন্য কিছু হয়, এই ডিফারেন্সটা যদি অনেকটা বেশি হয়ে যায়, তখন সেগুলোকে আমরা কি বলবো, অর্থাৎ প্রোটন এবং নিউট্রনের মধ্যে যে ডিফারেন্সটা রয়েছে সেই ডিফারেন্সটা যদি অনেক বেশি পরিমাণে হয়ে যায়, তাহলে সেইটাকে আমরা কি বলবো, সেইটাকে আমরা বলবো যে আনস্টেবল, ঠিক আছে? অর্থাৎ সেটা সুস্থির নয়। তো এই যে অ্যাটম মোটামুটি আমাদের ধরে নাও যে টোটাল 1500খানার মতো অ্যাটম আবিষ্কার হয়েছিল। তো 1500খানা অ্যাটমের মধ্যে আমাদের যে অ্যাটমগুলো হচ্ছে সেটা হচ্ছে যে স্টেবল যেগুলো ছিল, সেই স্টেবল এর মধ্যে আমরা পেয়েছিলাম যে 260খানা মতো স্টেবল পেয়েছিলাম, ঠিক আছে? অর্থাৎ 1500 নিউক্লিয়ার পেয়েছিলাম, ঠিক আছে? 1500-র মধ্যে কতগুলো স্টেবল ছিল নিউক্লিয়ার, সে 260খানা মতো নিউক্লিয়ার স্টেবল ছিল, ঠিক আছে? তো এই যে স্টেবল নিউক্লিয়াই, তো এখান থেকে যে সমস্ত এলিমেন্টগুলো কি স্টেবল নয়, ঠিক আছে, এইগুলো বাদ দিয়ে 260খানা বাদ দিয়ে যে সমস্ত এলিমেন্টগুলো স্টেবল নয় তাদেরকে আমরা কি বলি, এক কথায় রেডিও অ্যাক্টিভিটি বলি, ঠিক আছে? অর্থাৎ তেজস্ক্রিয় বলি। যেমন তোমরা হয়তো বলতে পারবে যে তোমাদের বইয়ে লেখা আছে যে অনেক যে ভারী পরমাণুগুলো রয়েছে সেগুলো কি হয়, তেজস্ক্রিয়তা দেখায়, তাই তো? কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়। আমাদের দেখবে যে তোমাদের বইয়ে লেখা থাকবে যে কার্বনের যে আইসোটোপ আছে সেই আইসোটোপটা কি করে, আমাদের তেজস্ক্রিয়তা ধর্ম দেখায়, ঠিক আছে? অর্থাৎ যে 14 আইসোটোপ কার্বনের, ঠিক আছে? অর্থাৎ কার্বনে কতগুলো আইসোটোপ হয়, সবাই জানো যে কার্বনে কতগুলো আইসোটোপ হয়? কার্বনের আমরা সাধারণত 3টে আইসোটোপ পাই, তাই তো? অর্থাৎ 6C12, 6C13 আর 14 পাই, তাই তো? তাহলে এই যে আমরা দেখো যে এই দুটোর মধ্যে যে নিউট্রন অর্থাৎ ভর সংখ্যা, এখান থেকে আমার এটাতে কতগুলো প্রোটন আছে, এখানে আমার প্রোটন আছে আমার কত, 6খানা। নিউট্রন আছে কত, নিউট্রন আছে আমাদের 6খানা, তাই তো? তাহলে এদের দেখো যে ডিফারেন্সটা খুব কম, দুটোই প্রায় সেম। এখানে দেখো যে এটাতে কত রয়েছে, 6 আর আছে 7, তাই তো? অর্থাৎ নিউট্রন আছে আমাদের 7খানা, 6খানা আমাদের আছে প্রোটন। তাহলে এই যে এদের মধ্যেও ডিফারেন্সটা খুব কম, কিন্তু এইটাতে দেখো যে ডিফারেন্সটা কত হয়ে যাচ্ছে, 2 কম বেশি হয়ে যাচ্ছে, তাই তো? অর্থাৎ প্রোটন সংখ্যা কত আমাদের, প্রোটন সংখ্যা হচ্ছে 6, আর এই নিউট্রন সংখ্যা কত আমাদের, নিউট্রন সংখ্যা হয়ে যাচ্ছে 8, তাই তো? তাহলে এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সের কারণে কি হচ্ছে, এটা আনস্টেবল হচ্ছে, ঠিক আছে? অর্থাৎ এটা সুস্থির নয়, আনস্টেবল হয়ে যাচ্ছে। তাহলে আনস্টেবল হওয়ার জন্য সেটা কি হচ্ছে, তার তেজস্ক্রিয়তা ধর্ম অর্থাৎ তেজস্ক্রিয় আইসোটোপ আমরা বলি, ঠিক আছে? অর্থাৎ এই যে C14 আছে, C14কে আমরা কি বলি, কার্বনের তেজস্ক্রিয় আইসোটোপ, ঠিক আছে? 6C14কে কি বলা হয়, কার্বনের তেজস্ক্রিয়তা, তেজস্ক্রিয়। তো এই যে তেজস্ক্রিয় জিনিসটা এলো কোথা থেকে? তো প্রথমে বিজ্ঞানী কে ছিলেন, বিজ্ঞানী ছিলেন হেনরি বেকারেল, ঠিক আছে? হেনরি বেকারেল। তো এই যে হেনরি বেকারেল,
তো হেনরি বেকারেল তিনি প্রথমে কি নিয়েছিলেন, প্রথমে একটা ইউরেনিয়াম নিয়েছিলেন, ঠিক আছে, ইউরেনিয়াম পরমাণু নিয়েছিলেন, যেটার মানে যেটার পরমাণু সংখ্যা কত, 92, ঠিক আছে। তো ইউরেনিয়াম নিলেন, ইউরেনিয়াম নেওয়ার পরে সেখান থেকে কি করা হয়েছিল, অর্থাৎ ইউরেনিয়াম নিয়েছিলেন, ঠিক আছে, যার অ্যাটমিক নাম্বার অর্থাৎ 92, ঠিক আছে, আর মানে ভর সংখ্যা কত হচ্ছে, ভর সংখ্যা 238-এর মতো, ঠিক আছে, ইউরেনিয়ামে। তো এই যে ইউরেনিয়াম নিয়েছিলেন, তিনি কি করলেন, যে ইউরেনিয়ামের হেনরি বেকারেল 1800 কত সালে, 1800 তিনি প্রথম তেজস্ক্রিয়তা মানে ডিসকভার করেছিলেন, ঠিক আছে। অর্থাৎ 1896 খ্রিস্টাব্দে তিনি হেনরি বেকারেল কি করলেন, ইউরেনিয়ামের একটা পরমাণু নিলেন, ঠিক আছে, ইউরেনিয়ামের পরমাণু, ধরে নাও এটা হচ্ছে ইউরেনিয়ামের পরমাণু। তিনি কি করলেন, কালো পেপার দিয়ে বাইরেটাকে মুড়ে দিলেন, ঠিক আছে, অর্থাৎ বাইরেটাকে কি করলেন, কালো পেপার দিয়ে মুড়ে দিলেন, ঠিক আছে, কালো পেপার দিয়ে মুড়ে দিলেন। মুড়ে দেওয়ার পরে তিনি কি করলেন, যে এখান থেকে কিছুটা দূরে তিনি কি করলেন, একটা সিলভারের ফয়েল নিলেন, ঠিক আছে, সিলভারের অর্থাৎ সিলভারের একটা ফয়েল নিলেন। ফয়েল নেওয়ার পরে এই জায়গাটাতে কি রেখেছে, এই জায়গাটাতে একটা মানে ফটোগ্রাফিক প্লেট রেখেছে, ঠিক আছে, অর্থাৎ এইখানে ছবিটা এসে পড়বে। তো এই যে ফটোগ্রাফিক প্লেটটা, এটা হচ্ছে কি সিলভার ফয়েল, সিলভার ফয়েল, আর এটা হচ্ছে কি ফটোগ্রাফিক প্লেট, ফটোগ্রাফিক প্লেট। তো তিনি লক্ষ্য করলেন যে এই যে ইউরেনিয়াম থেকে মানে ইউরেনিয়াম থেকে কালো পেপার দিয়ে মুড়ে থাকার সত্ত্বেও তার থেকে কি হচ্ছে, একটা মানে পার্টিকেল বেরোচ্ছে, ঠিক আছে। সেই পার্টিকেলটা কি করছে, এই যে সিলভার ফয়েলটাকে ভেদ করে এই যে মানে ফটোগ্রাফিক প্লেটটা আছে, সেই প্লেটটাকে কি করছে, ক্ষতি করছে, ঠিক আছে, অর্থাৎ প্লেটটাকে কি করছে, ক্ষতি করে দিচ্ছে, অর্থাৎ এই যে স্পট সৃষ্টি করছে, অর্থাৎ দাগ সৃষ্টি করছে কালো কালো, ঠিক আছে। তো তিনি এখান থেকে তিনি লক্ষ্য করলেন যে এই জিনিসগুলো কী বা বেরোচ্ছে, যার কারণে কি হচ্ছে, এই ফটোগ্রাফিক প্লেটটা এফেক্ট হচ্ছে। ফটোগ্রাফিক প্লেটটা এফেক্ট হওয়ার কথা ছিল না, যেহেতু এটা কি রয়েছে, কালো পেপার দিয়ে মুড়ে রেখে দিয়েছে, কিন্তু তিনি লক্ষ্য করলেন যে ফটোগ্রাফিক প্লেটটা কি হচ্ছে, এফেক্ট হচ্ছে। তো এই যে এফেক্ট হচ্ছে, কেন এফেক্ট হচ্ছে, কী কারণে এফেক্ট হচ্ছে, তো এই জিনিসটা ডিসকভার করতে করতে তিনি বললেন যে এটা হচ্ছে কি একটা তেজস্ক্রিয় মানে একটা ধর্ম, যে ধর্মের কারণে কি হচ্ছে, এই ফটোগ্রাফিক প্লেটটা মানে এফেক্ট হচ্ছে, ঠিক আছে। তো সেই ধর্মটা তাহলে কি, সেই ধর্মটার নামই হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা ধর্ম। তো এই যে তেজস্ক্রিয়তা ধর্ম, এটা আসলে কার ধর্ম, এটা হচ্ছে নিউক্লিয়াসের ধর্ম, ঠিক আছে। তো এই যে পুরো সিস্টেমটা, অর্থাৎ এই যে আমাদের তেজস্ক্রিয় যে এফেক্ট হলো, অর্থাৎ ফটোগ্রাফিক প্লেটটাকে যে এফেক্ট করছে, কোন ধর্মের জন্য, নিউক্লিয়াসেরই একটা ধর্মের জন্য, ঠিক আছে। তো সেই ধর্মটাকে আমরা কি বলছি, রেডিও অ্যাক্টিভিটি বলছি, ঠিক আছে, সেটিকে আমরা কি বলছি, রেডিও অ্যাক্টিভিটি। তাহলে এটা হচ্ছে কি রেডিও অ্যাক্টিভিটি কি হচ্ছে, একটা প্রপার্টিস বা ফিনোমিনা, ঠিক আছে, অর্থাৎ একটা ঘটনা, সেটা হচ্ছে কি নিউক্লিয়াসেরই একটা ধর্ম, ঠিক আছে, নিউক্লিয়াসের একটা প্রপার্টিস বা ধর্ম বলতে পারো, ঠিক আছে। তো এই ধর্মটাই হচ্ছে আমাদের রেডিও অ্যাক্টিভিটি। তো নিউক্লিয়াসের ধর্ম বলতে গেলে কি বোঝাচ্ছে, তো এই যে আমাদের তেজস্ক্রিয়তা রয়েছে, ঠিক আছে, তো তেজস্ক্রিয় অর্থাৎ যে এই যে ইউরেনিয়ামটা নিয়েছিল, ইউরেনিয়াম থেকে কি এমন বেরিয়েছিল যেটার কারণে কি হয়েছে, ফটোগ্রাফিক প্লেটটা এফেক্ট হয়েছে। তো ইউরেনিয়াম থেকে পরবর্তীকালে বিজ্ঞানীরা মানে আবিষ্কার করতে পেরেছিল যে ইউরেনিয়াম থেকে কি বেরোচ্ছে, আমাদের আলফা বিটা গামা রশ্মি বেরোচ্ছে, যেটা ফটোগ্রাফিক প্লেটটাকে মানে আক্রমণ করছে বা আঘাত করছে, ঠিক আছে। তো এইখান থেকে আমাদের এই যে তেজস্ক্রিয়তা, এইটা প্রথম এলো, ঠিক আছে, অর্থাৎ এটা আমাদের তেজস্ক্রিয়তা, এই যে ঘটনাটা অর্থাৎ যে আলফা বিটা গামা বেরোচ্ছে, সেই যে সেই ঘটনা থেকে আমাদের কী এলো, তেজস্ক্রিয়তার কথাটা এলো। আর তেজস্ক্রিয়তা কী হচ্ছে, একটা ফিনোমিনা, সেটা কার ফিনোমিনা, সেটা হচ্ছে নিউক্লিয়াসেরই ফিনোমিনা, ঠিক আছে। অর্থাৎ যেগুলো অস্থায়ী নিউক্লিয়াস, সেই অস্থায়ী নিউক্লিয়াস থেকে, অর্থাৎ যেগুলো কি হবে, এগুলো কোথা থেকে আসছে, তাহলে এগুলো হচ্ছে কি আমাদের যেগুলো অস্থায়ী নিউক্লিয়াস, ঠিক আছে, অর্থাৎ আনস্টেবল নিউক্লিয়াস থেকে আমাদের কি এলো, রেডিও অ্যাক্টিভিটি এলো, ঠিক আছে। অর্থাৎ আনস্টেবল নিউক্লিয়াস যেগুলো আমরা পাই, সেইগুলোই হচ্ছে আমাদের কি হচ্ছে, সেইগুলোই হচ্ছে আমাদের
রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা ধর্মটা প্রকাশ করে, ঠিক আছে। তো এই যে আমাদের নিউক্লিয়াসের যে ফিনোমিনা অর্থাৎ সেটাই হচ্ছে আমাদের রেডিও অ্যাক্টিভিটি। তাহলে এখান থেকে আমরা কি কি দেখতে পেলাম যে আলফা রশ্মি, বিটা রশ্মি এবং গামা রশ্মি নির্গত হচ্ছে, তাই তো। তো এবার দেখো যে এটা তাহলে আমি কোথা থেকে পাচ্ছি, যে নিউক্লিয়াস থেকে পাচ্ছি রেডিও অ্যাক্টিভিটি, তাই তো। তো রেডিও অ্যাক্টিভিটি যদি নিউক্লিয়াস থেকে হয় তাহলে এটা কি কোনো রকমভাবে মানে এফেক্টিভ হবে, মানে কোনো ফিজিক্যাল বা কেমিক্যাল চেঞ্জের জন্য কি এর কোনো রকম প্রভাব পড়বে? তো নিউক্লিয়াসের উপর কোনো রকমভাবে প্রভাব পড়ে না। যদি আমাদের ফিজিক্যাল বা কেমিক্যাল কোনো কিছু চেঞ্জ হয়, ঠিক আছে, হয়তো আমি মানে তাপমাত্রা বাড়িয়ে দিলাম বা কমিয়ে দিলাম, সেই কারণে যদি আমাদের মানে সেই নিউক্লিয়াসটা মানে যে অস্থায়ী নিউক্লিয়াসটা সেটার যে বেগটা আছে সেটা বাড়বেও না কমবেও না, অর্থাৎ রেটটা এই যে নিউক্লিয়াস থেকে যে পার্টিকেলগুলো বেরোচ্ছে অর্থাৎ যে রশ্মিটা বেরোচ্ছে সেই রশ্মির তেজটা বাড়বেও না কমবেও না, ঠিক আছে। অর্থাৎ সেটা মানে কি হবে না, সেটা এফেক্ট হবে না, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে রেডিও অ্যাক্টিভিটি জিনিসটা কী। তো এরপরে আমরা যদি আমরা লিখি বা সংখ্যা হিসাবে লিখি তাহলে কি বলবো? দেখো আমরা সাধারণত যেগুলো পাই মানে আনস্টেবল যে নিউক্লিয়াসগুলো পাই সেগুলো অনেকটাই ভারী ভারী মৌলগুলো হয় বেশিরভাগ, যেমন 80 যাদের অ্যাটমিক নাম্বার 80 থেকে যেগুলো বেশি হয় তারাই কেবলমাত্র কী হয় আনস্টেবল মানে আনস্টেবল নিউক্লিয়াস হিসাবে থাকে। অর্থাৎ যে সমস্ত মৌলের অ্যাটমিক নাম্বার হচ্ছে 80, ঠিক আছে, 80 যেগুলো বেশি হবে অর্থাৎ জেডটা যদি আমাদের কি হয় বেশি হয় 80 থেকে, তারা কি করে, তারা রেডিও অ্যাক্টিভিটি ধর্মটা প্রকাশ করে। সাধারণত এগুলো কি হয়, যেগুলো 80 বেশি হয় তারা সবগুলোই কি হয় অস্থায়ী হয়, ঠিক আছে, অর্থাৎ সুস্থির নয়। তো 80 ঊর্ধ্বে যেগুলো রয়েছে যেমন আমাদের ইউরেনিয়াম আছে, থোরিয়াম আছে, ঠিক আছে, রেডিয়াম আছে, সেগুলো কি হয়, সেগুলো অনেকটাই ভারী হয়। তো এই যে রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা হচ্ছে যে কোনো মানে একটা পরমাণু, ঠিক আছে, যে আমরা ধরে নাও ইউরেনিয়াম আছে, তো ইউরেনিয়াম কি করবে, সে নিজে নিজে কি হবে মানে এটা কি আনস্টেবল, ঠিক আছে, তাই তো আনস্টেবল। তাহলে আনস্টেবল যদি হয় তাহলে সে কি করবে, সে স্টেবল হওয়ার চেষ্টা করবে, তাই তো। তাহলে স্টেবল হতে গেলে পরে তাকে কি করতে হবে, তার হয়তো ভর সংখ্যা কমাতে হবে বা তার অ্যাটমিক নাম্বারটাকে কমাতে হবে। তো অ্যাটমিক নাম্বারটা বা ভর সংখ্যাটা সে কমিয়ে কি করবে, সে স্টেবল হওয়ার চেষ্টা করবে। তো এই যে ইউরেনিয়ামটা কি হবে, ইউরেনিয়াম সে নিজে এমনভাবে পরিবর্তিত হবে স্বতঃস্ফূর্তভাবে, সে কী হবে একটা নতুন মৌল সৃষ্টি হবে, ঠিক আছে। অর্থাৎ এর যে অ্যাটমিক নাম্বারটা আছে সেই অ্যাটমিক নাম্বারটাও পরিবর্তন করে দেবে এবং তার সাথে সাথে যে আমাদের ভর সংখ্যা আছে সেই ভর সংখ্যাটাকেও সে পরিবর্তন করে সে একটা নতুন মৌল হিসাবে মানে নতুন মৌলের নিউক্লিয়াসে পরিণত হওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো যে 92 আছে, তার মানে কি যদি পরিবর্তন হয়ে যায় তাহলে 92 আর 92 থাকবে না, তাহলে এটা কি হবে, এটা নিশ্চয়ই অন্য কিছু হয়ে যাবে, তাই তো। তো এই যে পরিবর্তনটা হওয়ার জন্য কি হয়, তাহলে আমি এখান থেকে আমরা কি বলতে পারলাম যে কোনো মৌল সে কি করবে, কোনো রকম এক্সটার্নাল ফোর্স মানে বাইরে থেকে কোনো বল যদি প্রয়োগ না করা সত্ত্বেও সে কি করবে, সে নিজে নিজে মানে স্বতঃস্ফূর্তভাবে নিজের পরমাণু নিউক্লিয়াসকে কি করবে, ভেঙে দেবে। ভেঙে দিয়ে সেখান থেকে কি হবে, একটা অদৃশ্য রশ্মি বেরোবে, ঠিক আছে, অদৃশ্য রশ্মি বার করবে, সেই বার করে নির্গত করে কি হবে, সে একটা নতুন মৌলের নিউক্লিয়াসে পরিণত হবে, ঠিক আছে। তাহলে এই যে ধর্মটা সেই ধর্মটাকে আমরা কি বলবো, তেজস্ক্রিয়তা বলবো, ঠিক আছে, রেডিও অ্যাক্টিভিটি বলবো। তাহলে রেডিও অ্যাক্টিভিটি কাকে বলবো, মানে তেজস্ক্রিয় ধর্ম কাকে বলবো, যে কোনো মৌল, ঠিক আছে, মৌল আছে, মৌলটা কি করবে, কোনো রকম বাইরে থেকে বল মানে ক্রিয়া না করা সত্ত্বেও সে স্বতঃস্ফূর্তভাবে, ঠিক আছে, স্বতঃস্ফূর্তভাবে সে কি করবে, স্বতঃস্ফূর্তভাবে সে নিজের পরমাণু নিউক্লিয়াসকে ভেঙে দেবে, ঠিক আছে, নিউক্লিয়াসকে ভেঙে সে কী করবে, অদৃশ্য রশ্মি নির্গত করবে, ঠিক আছে, অর্থাৎ রশ্মি নির্গত করবে যে রশ্মিটা হবে অদৃশ্য রশ্মি, ঠিক আছে, অর্থাৎ আলফা বিটা গামা নির্গত করবে। সেই আলফা বিটা গামা অদৃশ্য রশ্মি নির্গত করে সেখান থেকে কী হবে, একটা নতুন মৌলের সৃষ্টি হবে, ঠিক আছে। অর্থাৎ কোনো মৌলের যে ধর্মের জন্য এই যে নতুন মৌল সৃষ্টি হচ্ছে সেই ধর্মটাকে আমরা কি বলবো, সেই ধর্মটাকে আমরা বলবো তেজস্ক্রিয় ধর্ম, ঠিক আছে, তেজস্ক্রিয় ধর্ম বলবো।
এবং যে সমস্ত মৌলগুলো তেজস্ক্রিয় ধর্ম দেখাবে সেই ধর্মটাকে আমরা মানে যে সমস্ত মৌল বা পদার্থ যে এই তেজস্ক্রিয় ধর্মটা দেখায় তাদেরকে আমরা কি বলবো, তেজস্ক্রিয় পদার্থ বা তেজস্ক্রিয় মৌল বলবো। ঠিক আছে, তো তাহলে বুঝতে পেরেছো যে তেজস্ক্রিয়তা কি। তেজস্ক্রিয়তা হচ্ছে একটা নিউক্লিয়াসেরই ঘটনা, সেটাই কি হবে কোনো মৌল মানে কোনো রকমভাবে বাইরে থেকে বল ক্রিয়া করুক বা মানে করুক বা না করুক, সে কি হবে স্বতঃস্ফূর্তভাবে তার নিজের নিউক্লিয়াসকে ভেঙে একটা অদৃশ্য রশ্মি নির্গত করবে, একটা দুটো বা যে আলফা আলফা অথবা বিটা বা আলফা গামা। ঠিক আছে, মানে একসঙ্গে তিনটে রশ্মি নির্গত করবে না, হয় দুটো নির্গত করতে পারবে, হয় আলফা বিটা বার করতে পারবে, মানে আলফা অথবা গামা বা বিটা অথবা গামা। ঠিক আছে, একসঙ্গে আলফা বিটা বার করতে পারে না। তাহলে এই যে ধর্মটা, তাহলে এই নতুন যে অদৃশ্য রশ্মি নির্গত করছে, অদৃশ্য রশ্মি নির্গত হচ্ছে এবং তার সাথে সাথে মৌলের নিউক্লিয়াসটা ভেঙে গিয়ে কি হচ্ছে একটা নতুন মৌলে রূপান্তরিত হচ্ছে, সেই ধর্মটাকে আমরা কি বলবো, তেজস্ক্রিয়ত ধর্ম। এবং যে সমস্ত পদার্থ তেজস্ক্রিয় ধর্ম দেখায় তাদেরকে আমরা কি বলবো, তাদেরকে আমরা তেজস্ক্রিয় পদার্থ বলবো। ঠিক আছে, বা তেজস্ক্রিয় মৌল বলবো। তো সাধারণতভাবে বিভিন্ন বইয়ে লেখা থাকে যে আমাদের কি হয় যে মানে ভর সংখ্যা সাধারণত 210-এর থেকে যেগুলো বেশি হয় বা 210-এর সমান হয়, তারাই কি হয়, তারাই আমাদের তেজস্ক্রিয়তার ধর্ম প্রকাশ করে। ঠিক আছে, অর্থাৎ যাদের ভর সংখ্যা কি হবে 210-এর থেকে বেশি। ঠিক আছে, তাহলে এখানে দেখো যে আমাদের ইউরেনিয়াম যেটা পেলাম, ইউরেনিয়ামের ক্ষেত্রে কত হচ্ছে 238 হচ্ছে 92, তাই তো। তাহলে এখানে 210-এর থেকে বেশি আছে, তার মানে ইউরেনিয়াম থেকে আমাদের কী বেরোবে, আলফা অথবা বিটা এবং কি বেরোবে, গামা বেরোবে। ঠিক আছে, অর্থাৎ একসঙ্গে কিন্তু তিনটে বেরোতে পারবে না, হয় আলফা গামা বেরোবে বা বিটা গামা বেরোবে। ঠিক আছে, আলফা বিটা একসঙ্গে কিন্তু বেরোতে পারবে না, ওই জন্য কী লিখেছি, ওয়ার লিখেছি অথবা লিখেছি। ঠিক আছে, তো এটা দেখো যে 92 238, এটা থেকে কি হচ্ছে আলফা বিটা এবং গামা রশ্মি বেরিয়ে যাবে। ঠিক আছে, তো এই যে 210-210-এর থেকে যদি কম হয়ে যায়, সাধারণত আমরা দেখি যে লেডটা কি হয় 210-এর থেকে কম হয় ভর সংখ্যা, তাই তো। অর্থাৎ যেটাকে আমরা পিবি দিয়ে প্রকাশ করি, পিবি কি হয় 82 হয় সাধারণত অবস্থায়, ওর যে অ্যাটমিক নাম্বার 82, আর এটা কি হয় ভর সংখ্যা হয় 206-এর মতো। ঠিক আছে, তো 206 মানে কি 210-এর থেকে কম, তাই তো। তাহলে 210-এর থেকে 206 কম, তাহলে সাধারণতভাবে কি লেডটা অতেজস্ক্রিয়। সেই জন্য কি বলা হয় যে লেডটাই হচ্ছে শেষ অতেজস্ক্রিয় মৌল, যেটা কি করবে তেজস্ক্রিয় অর্থাৎ রেডিও অ্যাক্টিভিটি দ্বারাই সে মানে এফেক্ট হয় না। ঠিক আছে, ওই জন্যই দেখবে যে কোনো ল্যাবরেটরিতে যারা লেড মানে তেজস্ক্রিয়তা নিয়ে বা রেডিও অ্যাক্টিভিটি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে, তারা কি করে লেডের পোশাক পরে। ঠিক আছে, কারণ কি লেডটা হচ্ছে একটা রেডিও অ্যাক্টিভিটি মানে রেডিও অ্যাক্টিভ নয়। ঠিক আছে, অর্থাৎ অতেজস্ক্রিয় অতেজস্ক্রিয় পদার্থ। ঠিক আছে, পদার্থ বা মৌল। ঠিক আছে, তাহলে অতেজস্ক্রিয় পদার্থ বা মৌল। তাহলে লেডটা কি হচ্ছে, লেডটার অ্যাটমিক মানে ভর সংখ্যা কত হচ্ছে আমাদের, অ্যাটমিক মাস হচ্ছে আমাদের যে 206। ঠিক আছে, আর অ্যাটমিক নাম্বার হচ্ছে 82। তাহলে এটাই হচ্ছে আমাদের 210-এর থেকে কম, সেই জন্য এটা কি করবে, এটা তেজস্ক্রিয়তার ধর্ম প্রকাশ করে না, অর্থাৎ এটা ইনঅ্যাক্টিভ। ঠিক আছে, রেডিও অ্যাক্টিভ নয়। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি বলতে পারছি যে সমস্ত মৌলের মানে ভর সংখ্যাটা কি হচ্ছে 210-এর থেকে বেশি বা সমান, কেবলমাত্র তারাই তেজস্ক্রিয়তার ধর্ম প্রকাশ করে। যেমন ইউরেনিয়াম আছে, থোরিয়াম আছে, তারপরে রেডিয়াম আছে, এগুলো কি হচ্ছে, এগুলো সবগুলোই ভারী মৌলের নিউক্লিয়াস। ঠিক আছে, এরা কি করবে, এরা নিজের নিউক্লিয়াসকে ভেঙে দিয়ে নতুন মৌল সৃষ্টি করবে। ঠিক আছে, কিভাবে সৃষ্টি করবে, যেমন একটা যদি এক্সাম্পল দেখে নিই তাহলে কি পাবো দেখো। তো যেমন ধরে নাও ইউরেনিয়াম। ঠিক আছে, ইউরেনিয়ামের ক্ষেত্রে আমরা কি দেখলাম 92U238, তাই তো। তো ইউরেনিয়াম থেকে যদি ধরে নাও কি হবে, হয় আলফা বেরোতে পারে বা বিটা বেরোতে পারে, তাই তো। ধরে নিলাম যে আলফা বেরোলো, তো আলফা রশ্মি অর্থাৎ আলফা পার্টিকেলটা, এই যে আলফা বিটা গামা বেরোচ্ছে, এটা কে আবিষ্কার করেছিল, এটা আবিষ্কার করেছিল 1898 খ্রিস্টাব্দে, মানে মেরি কুরি আর পিয়ার কুরি। ঠিক আছে, এরা এইটা দেখিয়েছিল যে এই যে রশ্মিগুলো বেরোচ্ছে অর্থাৎ যে পার্টিকেলগুলো বেরোচ্ছে সেইগুলোর নাম কি হচ্ছে, সেইগুলোর নাম হচ্ছে আলফা বিটা অথবা মানে আলফা বিটা এবং গামা। ঠিক আছে, অর্থাৎ যে তেজস্ক্রিয় ধর্মের কারণে যে রশ্মিটা বেরোচ্ছে সেগুলো কি হচ্ছে আলফা বিটা বা গামা। ঠিক আছে, তাহলে এখান থেকে যে আলফা পার্টিকেল, তাহলে আমি কি দেখলাম যে তেজস্ক্রিয় যেগুলো হয় রেডিও অ্যাক্টিভ, ঠিক আছে, রেডিও অ্যাক্টিভ, সেগুলো থেকে কি বেরোচ্ছে, আলফা বেরোচ্ছে, বিটা বেরোচ্ছে, গামা বেরোচ্ছে, তাই তো। তাহলে তিনটে
একসাথে কিন্তু বেরোবে না, হয় আলফা গামা বা বিটা গামা, ঠিক আছে? আলফা এবং বিটা একসঙ্গে বেরোতে পারে না, এটা আমরা দেখলাম। তো এখান থেকে আলফাটা যদি বেরোয়, ঠিক আছে, তো আলফা বেরোনোর মানে হচ্ছে যে এখান থেকে দুটো মানে অ্যাটমিক নাম্বার কমে যাওয়া, ঠিক আছে? অর্থাৎ আলফা যেটা হয় সেটা হচ্ছে কি 2 4, মানে হিলিয়াম যেটা হয়, ঠিক আছে? হিলিয়ামটা দেখেছো, হিলিয়ামের ক্ষেত্রে কি হয়, অ্যাটমিক নাম্বার 2। হিলিয়ামের ক্ষেত্রে অ্যাটমিক নাম্বার হচ্ছে 2 এবং ভর সংখ্যা হচ্ছে 4। তো এটা দেখো যে আলফাটা কি হয়, হিলিয়ামের মতো সমান হয়, সেই জন্য আলফাটাকে অনেক সময় বলা হয় যে হিলিয়াম, ঠিক আছে? হিলিয়ামের সঙ্গে সমতুল্য, সেই জন্য। তাহলে এখানে দেখো যে ইউরেনিয়ামটা কি হচ্ছে, ইউরেনিয়ামটা যদি সে কি করে তার নিজস্ব নিউক্লিয়াসকে ভেঙে দেয়, তাহলে কি হবে, তার অ্যাটমিক নাম্বারটাও চেঞ্জ হয়ে যাবে, তাই তো? তাহলে আলফা কণা যদি বেরোয় ইউরেনিয়াম থেকে, তাহলে আলফা কণা বেরোনো মানে হচ্ছে যে এখানে কি হবে 2 4, ঠিক আছে, প্লাস এটাকে কি হতে হবে, বাঁ দিক এবং ডান দিক সমান হতে হবে, তাহলে এইটাকে ইউরেনিয়ামটাকে কি হতে হবে 90, আর তার সাথে 200। এখান থেকে দেখো 4টে, মানে এখানটাতে যদি 4টে বার করে নিই তাহলে কত হবে, এখান থেকে যদি 4টে বার করে নিই 234, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের ইউরেনিয়ামের ক্ষেত্রে। তো আশা করি বুঝতে পেরেছো। তারপরে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এই যে ইউরেনিয়ামটা পাচ্ছি এটা অ্যাকচুয়ালি একটা আলাদা মানে নিউক্লিয়াস পাচ্ছি, তাই তো? অর্থাৎ এই নিউক্লিয়াসটা আলাদা এর তুলনায়, তাহলে ভেঙে গিয়ে কি তৈরি করছে, একটা অন্য নিউক্লিয়াস তৈরি করছে, ঠিক আছে? তো এইটাকে আমি আর ইউরেনিয়াম বলতে পারি না, এটাকে কি বলবো তখন, এটাকে এক্স বলবো, ঠিক আছে? অর্থাৎ এটার নাম তখন হয়ে যাবে কি, এক্স হয়ে যাবে, ঠিক আছে? তো এটা থেকে তাহলে বুঝতে পারছো যে এটা কি হয়ে গেল, এই যে 90, এইটার নাম হচ্ছে কি থোরিয়াম, ঠিক আছে? অর্থাৎ টিএইচ, ইউরেনিয়ামটা ভেঙে গিয়ে কি তৈরি করবে, থোরিয়াম তৈরি করবে, ঠিক আছে? তো এইটা থেকে আমি কি পাবো, অর্থাৎ এটাকে যদি আমি ভালোভাবে লিখি তাহলে কি পাবো, দেখো যে 92U238, এটা থেকে আমার কি হবে, এটা থেকে যদি আমাদের আলফা রশ্মি নির্গত হয় তাহলে কি পাবো, যে অ্যাটমটা তৈরি হবে সেটা হবে 90, ঠিক আছে? আর এইটা মানে হচ্ছে কি, অর্থাৎ এটাকে এক্স না লিখে যদি আমি টিএইচ লিখি তাহলে এটা হবে কি টিএইচ, আর উপরে কত হবে 234, ঠিক আছে? তো ব্র্যাকেটের মধ্যে লিখতে পারি না, এটাকে কিভাবে লিখতে পারি, এটাকে যদি আমরা লিখি তাহলে কি লিখতে পারি, দেখো ভালো করে দেখো, তাহলে এটা থেকে আমি কি পাবো, ইউরেনিয়াম 92 238 থেকে কি হবে টিএইচ 90 234 প্লাস আলফা, ঠিক আছে? তাহলে এই আলফা রশ্মিটা কি হচ্ছে, নির্গত হচ্ছে কোথা থেকে, ইউরেনিয়াম থেকে, এবং যে এলিমেন্টটা পাচ্ছে সেটা হচ্ছে কি থোরিয়াম। তাহলে এখান থেকে যে আলফা রশ্মিটা বেরোচ্ছে, তাহলে এই যে রশ্মিগুলো বেরোচ্ছে তাহলে এইগুলোর নাম কি, এইগুলো হচ্ছে কি তেজস্ক্রিয় রশ্মি, ঠিক আছে? অর্থাৎ রেডিও অ্যাক্টিভ রে। তাহলে এই যে আলফা বিটা এবং গামা যে রশ্মিগুলো বেরোচ্ছে, ঠিক আছে, এইগুলো বেরোচ্ছে, সেইগুলোর নাম কি, সেগুলোর নাম হচ্ছে যে রেডিও অ্যাক্টিভ রে, ঠিক আছে? তাহলে রেডিও অ্যাক্টিভ, ঠিক আছে, এইটাকে কি বলেছে, রেডিও অ্যাক্টিভ রে মানে হচ্ছে রশ্মি, ঠিক আছে? রেডিও অ্যাক্টিভ বা তেজস্ক্রিয় রশ্মি, ঠিক আছে, তেজস্ক্রিয় রশ্মি। তাহলে তেজস্ক্রিয় রশ্মিটা বুঝতে পেরেছো যে আলফা বিটা গামা যে রশ্মিগুলো বেরোচ্ছে সেগুলোকে আমরা কি বলছি, তেজস্ক্রিয় রশ্মি বলছি। এবং আমরা কি কি পেলাম তাহলে, যে অ্যাটমিক নিউক্লিয়াস অর্থাৎ তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভ হচ্ছে কি, যে সমস্ত মৌলগুলো অস্থায়ী তাদেরকে আমরা কি বলছি, তেজস্ক্রিয় বলছি, ঠিক আছে? তো তেজস্ক্রিয় বলতে গেলে আমরা সাধারণত ভাষায় মানে যে মানে অ্যাকচুয়ালি যেগুলো আনস্টেবল, ঠিক আছে, সেগুলোকে আমরা, যে সমস্ত মৌলের অ্যাটমিক নাম্বারটা কত হয় 80 থেকে বেশি হয় তারাই কেবলমাত্র আনস্টেবল, মানে প্রায় সবগুলোই আনস্টেবল, ঠিক আছে, অর্থাৎ অস্থায়ী। তাহলে অস্থায়ী মৌলগুলো কী করবে, তেজস্ক্রিয়তা ধর্ম দেখাবে। তাহলে তেজস্ক্রিয়তা ধর্ম দেখায় এবং যে সমস্ত মৌলগুলো ভারী মৌল সেগুলো কী হয়, সেগুলো সবগুলো তেজস্ক্রিয় ধর্ম দেখায়, যেমন ইউরেনিয়াম, থোরিয়াম, রেডিয়াম। তাহলে সেই সমস্ত মৌলগুলো কী করছে, তারা নিজের মানে ভারী মৌলের যে নিউক্লিয়াসগুলো মানে নিজের নিউক্লিয়াসকে ভেঙে দিয়ে একটা নতুন নিউক্লিয়াস তৈরি করছে এবং নতুন মৌল সৃষ্টি করছে, ঠিক আছে? নিউক্লিয়াসকে ভেঙে নতুন মৌলের সৃষ্টি করছে। কেন সৃষ্টি করছে, কারণ সেটা হচ্ছে আনস্টেবল, ঠিক আছে? আনস্টেবল হওয়ার জন্য সে কী করছে, নিজেকে স্টেবল করার জন্য সে আলফা অথবা বিটা বা গামা রশ্মি বার করে দিয়ে সে কী করছে, স্টেবল হওয়ার চেষ্টা করছে, ঠিক আছে? তো এখান থেকে আমাদের যে রশ্মিগুলো বেরোচ্ছে সেগুলোকে আমরা কি বলছি, রেডিও অ্যাক্টিভ রশ্মি বলছি। এবং রেডিও অ্যাক্টিভ রশ্মিগুলোর মধ্যে আলফা হচ্ছে, বিটা হচ্ছে বা গামা হচ্ছে, তিনটে রশ্মি পাচ্ছি। তাদের মধ্যে থেকে আলফা হয় বেরোবে বা বিটা বেরোবে, মানে একসঙ্গে তিনটে বেরোতে পারবে না, আলফা অথবা বিটা বেরোবে, তার সাথে গামা বেরোবে বা বিটা গামা বেরোবে, ঠিক আছে?
তো আলফাটা আমরা মোটামুটি দেখলাম যে আলফাটা মানে কি হচ্ছে হিলিয়ামের সঙ্গে সমান হচ্ছে, অর্থাৎ আলফা বেরিয়ে যাওয়া মানে কি দুটো পরমাণু মানে পারমাণবিক সংখ্যা কমে যাওয়া, অ্যাটমিক নাম্বার কমে যাওয়া, তার সঙ্গে 4টে ভর সংখ্যা কমে যাওয়া। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের রেডিও অ্যাক্টিভিটি। পরের দিন আমরা কি করব, যে আলফা বিটা গামা রশ্মি আছে সেগুলো নিয়ে আরও ডিটেলসে আলোচনা করব, যে আলফা বেরোলে পরে কী হবে, আলফা নিয়ে কতগুলো কোশ্চেন অ্যান্সার করব, এবং আমরা দেখে নেব যে আলফা রশ্মি যদি কোনো মানে তেজস্ক্রিয় মৌল থেকে যদি আলফা রশ্মি বেরোয়, বিটা রশ্মি বেরোয়, গামা রশ্মি বেরোয়, তাহলে সেগুলোর থেকে কী কী এফেক্ট হবে বা কী কীভাবে মানে এফেক্টিভ হবে বা মৌলটা কী চেঞ্জ হবে, তার কী পরিবর্তন হবে, সেগুলো নিয়ে আরও আলোচনা করব। এবং তার সাথে সাথে দেখব যে মানে আলফাগুলোর ভর কী বা কেমন হয়, ঠিক আছে, তাদের ধর্ম কেমন হয়, প্রপার্টিসগুলো কী কী হয়, সেগুলো নিয়ে আলোচনা করব। তো তাহলে আজকে আমরা কি দেখলাম, তাহলে কিভাবে রেডিও অ্যাক্টিভিটি কতটা মানে বা তেজস্ক্রিয়তা আবিষ্কার হলো। তাহলে হেনরি বেকারেল কি করলেন, তিনি একটা ইউরেনিয়ামের পরমাণু নিলেন, ইউরেনিয়ামের পরমাণু নিয়ে সেইটা থেকে কি করলেন, তিনি দেখলেন যে সেটাকে কালো পেপার দিয়ে মুড়ে একটা ধাতব পাত নিয়েছিলেন, ধাতব পাতটা হচ্ছে কি সিলভারের পাত। ঠিক আছে, সিলভারের পাত নিয়ে সেইটাকে রেডিও অ্যাক্টিভ মানে ফটোগ্রাফিক প্লেটের মধ্যে মানে সামনে ফটোগ্রাফিক প্লেট রেখেছিলেন, সেটা থেকে কি করলেন, অর্থাৎ ইউরেনিয়ামকে কী করেছিলেন, একটা সিলভারের পাত তার সাথে কী হচ্ছে ফটোগ্রাফিক প্লেট, এখান থেকে যখন মুড়ে দিয়েছিলেন, তিনি দেখতে পেয়েছিলেন যে এই যে মানে ধাতব পাতকে ভেদ করে যে ফটোগ্রাফিক প্লেট আছে সেটাকে এফেক্ট করছে, এবং তিনি দেখলেন যে এই যে মানে একটা অদৃশ্য রশ্মি বেরোচ্ছে, এই অদৃশ্য রশ্মিটাই কী হচ্ছে এই ফটোগ্রাফিক প্লেটটাকে এফেক্ট করার জন্য দায়ী থাকছে। তাহলে সেইগুলোকে কী হলো, পরবর্তীকালে মাদাম কুরি মানে মেরি কুরি আর হচ্ছে পিয়ার কুরি তারা কী করলেন, তারা মানে আবিষ্কার করলেন যে এগুলো কী হচ্ছে আলফা বিটা গামা রশ্মি। তো এখান থেকে আমাদের পুরো তেজস্ক্রিয়তা কথাটা এসেছে। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পেরেছ। তো যদি কোনো রকমভাবে ডাউট থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবা, অবশ্যই সলভ করে দেবো। তো থ্যাংক ইউ।